ভিসা জটিলতায় এবছর যাত্রা অনিশ্চিত 40,000 হজ যাত্রীর। 45,000-এর ভিসা হয়েছে, হয়তো 4 জনের গ্রুপ, সেখানে একজন নাই। এজেন্সিস গুলো তারা যাত্রী দিচ্ছে না। এটা তো বিমানে কিছু করার নাই, কারণ যাত্রী না পেলে তো কিছু করার নেই। টিকিট তো আমরা আগেই রেখেছি। আজকের 5টি ফ্লাইট বাতিল, যাত্রীদের ক্ষোভ। ভিসা আমার 2 জনের হয়ে গেছে। 2 জনের হয়েছে, 1 জনের হয়েছে। মেয়েটা আর কি না, মেয়েকে সারা দাও, আমরা কি করবো। গতবার যখন যাইতে পারে না, ওর একটা ভয় ঢুকে গেছে, এখন এবারও যাইতে পারবে কিনা। দেখছিলেন প্রধান শিরোনাম, দুপুরের সময় সঙ্গে আছি সাজিদ রাজু এবং আমি পারমিতা হিম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শুরু হলো শোকের মাস আগস্ট। এ মাসেই জাতি হারিয়েছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবকে। এখনো থেমে নেই ঘাতকদের তৎপরতা। সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করে দেয়া আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ। 116 অনুচ্ছেদ অবৈধ ঘোষণা। বগুড়ার আতঙ্কের নাম তুফান, জড়িত খুন, চাঁদাবাজি, মাদক ব্যবসা সবকিছুতেই। ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় প্রভাব প্রতিপত্তি। কোমর জোড়া লাগা গাইবান্ধার 2 শিশুর অপারেশন চলছে। সফলভাবে শেষ হয়েছে প্রথম ধাপ, আশাবাদী চিকিৎসকরা। এবং বর্ষার প্রতিকূল পরিবেশকে চ্যালেঞ্জ করেই এগুচ্ছে পদ্মা সেতুর কাজ। 2টি হ্যামার নষ্ট, একটি মেরামতে আনা হচ্ছে আরও 2টি। ভিসা জটিলতার কারণে বাংলাদেশ বিমানের ঢাকা থেকে ছেড়ে যাওয়া 6টি হজ ফ্লাইটের মধ্যে 5টি বাতিল করা হয়েছে। ভিসা জটিলতায় প্রতিদিনই একের পর এক হজ ফ্লাইট বাতিল হওয়ায় হজ যাত্রীদের মাঝে সৃষ্টি হয়েছে তীব্র ক্ষোভ। এদিকে বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেন, বাংলাদেশ বিমানের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি শেষ করা হলেও শুধু ভিসা জটিলতার কারণে প্রায় 40,000 যাত্রীর হজ যাত্রা অনিশ্চিত হয়ে পড়বে। প্রতি বছরের মতো এবছরও নানা জটিলতায় বাতিল হচ্ছে একের পর এক হজ ফ্লাইট। মঙ্গলবার ঢাকা থেকে ছেড়ে যাওয়া মোট 6টি হজ ফ্লাইটের মধ্যে শুধুমাত্র সন্ধ্যা 7টা 55 মিনিটের ফ্লাইটটি 419 জন যাত্রী নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যাবে। বাকি 5টি ফ্লাইটই ভিসা জটিলতার কারণে বাতিল করেছে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ। এছাড়া চট্টগ্রামের ফ্লাইটটি 280 জন যাত্রী নিয়ে সন্ধ্যা 7টায় ছেড়ে যাবে। প্রতিদিনই হজ ফ্লাইট বাতিল হয় এ নিয়ে তীব্র ক্ষোভ জানিয়েছেন হজ যাত্রীরা। ভিসা আমার 2 জনের হয়ে গেছে। 2 জনের হয়েছে, 1 জনের হয়েছে। মেয়েটা আর কি না, মেয়েকে সারা দাও, আমরা কি করবো। এখন মেয়ের ভিসা তো আজকাল ওরা এখানে এয়ারপোর্টে 2 দিন পর্যন্ত ঘোরাঘুরি করতেছে, কারণ গতবার যখন যাইতে পারে না, ওর একটা ভয় ঢুকে গেছে, এখন এবারও যাইতে পারবে কিনা সেটা আর কি। এর দায় সরকারকেই নিতে হবে বলে জানিয়েছে হাব। এখানে এজেন্সির কোনো দায়িত্ব নেই। সৌদি কর্তৃপক্ষের আকস্মিক এই 2000 রিয়াল ইম্পোজের কারণেই কিন্তু এজেন্সিগুলি সাফারার, বরং এজেন্সিগুলির উল্টো সমস্যা হচ্ছে। এজেন্সিগুলির বাড়ি ভাড়ার প্রবলেম হচ্ছে, যারা বাড়ি ভাড়া করে ফেলেছেন তাদের সেই টাকা লস হচ্ছে। এদিকে হজ ক্যাম্প পরিদর্শনে এসে বিমানমন্ত্রী জানান, ভিসা, মোয়াল্লেম ফি সহ নানা জটিলতার দ্রুত সমাধান না করা গেলে এবছর প্রায় 40,000 যাত্রীর হজ যাত্রা অনিশ্চিত হয়ে পড়বে। এটা তো বিমানে কিছু করার নাই, কারণ যাত্রী না পেলে তো কিছু করার নেই। টিকিট তো আমরা আগেই রেখেছি। কিন্তু এই যে জটিলতা সৃষ্টি হয়েছে, এটা যদি সমাধান না হয় তাহলে শেষ পর্যন্ত প্রায় 40,000 যাত্রীর তাদের বিমান পরিবহন এটা অনিশ্চিত হয়ে পড়বে। 24 জুলাই থেকে 2রা আগস্ট পর্যন্ত মোট 9টি হজ ফ্লাইট বাতিল করেছে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। হজ ফ্লাইট এবং হজ যাত্রীদের সবশেষ পরিস্থিতি জানাতে রাজধানীর আশকোনায় হজ ক্যাম্পে আছেন রিপোর্টার হাবিবুল ইসলাম হাবিব। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হাবিব। সাজিদ, এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন যে হজ ক্যাম্পের প্রচুর মানুষ কিন্তু বিভিন্নভাবে এলোমেলোভাবে বসে রয়েছেন, কারণ
তাদের যে ভোগান্তির যে চিত্রটি এর মধ্য দিয়ে কিন্তু খুব সুস্পষ্ট হয়ে গেছে। আপনি জানেন যে আজকে মোট 7টি ফ্লাইটের মধ্যে 5টি ফ্লাইটই বাতিল করা হয়েছে, এর আগেও বলেছিলাম। আর এর কারণ বিভিন্ন এখানকার হজ ক্যাম্পের পরিচালক এবং কিছুক্ষণ আগে এখানে বেসামরিক বিমান পর্যটন ও পরিবহন মন্ত্রী এসেছিলেন রাশেদ খান মেনন, তিনিও কিন্তু স্পষ্ট করেছেন যে এই যে একের পর এক বিমানের শিডিউল বাতিল হচ্ছে, এতে করে বিমানের যে সিট ক্যাপাসিটি তাও আস্তে আস্তে সংকট সৃষ্টি হতে পারে এবং এর ফলে শেষের দিকে গিয়ে অর্থাৎ যে পরিমাণ যাত্রী ধারণ ক্ষমতা ছিল বাংলাদেশ বিমানের সেই ধারণ ক্ষমতা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। এতে করে শেষ দিকে যারা যাবেন তাদের একটা অনিশ্চয়তার মধ্যে পড়বেন। আর এখানে অনেক যাত্রী রয়েছেন যারা অন্তত 6-7 দিন আগে থেকে এখানে অপেক্ষা করছেন যে তাদেরকে এক ধরনের প্রতিশ্রুতি দিয়ে নিয়ে আসা হয়েছে যে অমুক দিন তাদেরকে পাঠানো হবে, কিন্তু সেই দিন পেরিয়ে আরো কয়েকদিন পেরিয়ে গেছে, এমন অনেক যাত্রী রয়েছে তাদেরকে পাঠানো হচ্ছে না, এমনটি অনেকে অভিযোগ করেছেন। এমন একজন যাত্রী আমার সাথে রয়েছেন, আমরা তার কাছে একটু তার মুখ দিয়ে জানতে চাইবো যে আসলে আপনাদেরকে কবে কতজনকে এখানে আমরা পাঠানোর কথা। ট্যুরস অ্যান্ড ট্রাভেলস 566 ট্রাভেলস নাম্বারে আমরা যাইতে চাইছিলাম, আর ওনারা আমাদের প্রথমেই নিয়ে যাবে কথা, এরপরে 26 তারিখ দিছে, 28 তারিখ দিছে, এরপরে গত 2 তারিখ দিল। এখন পর্যন্ত আমাদের কোনো ফ্লাইটের নিশ্চয়তা নাই। আমরা 30 জন একসঙ্গে, আমরা এলাকাতেও যাইতে পারতেছি না, আমরা টাকা পয়সাও সব পেড করছি, এখন আরো অতিরিক্ত টাকাও অনেক চাইতেছে। এরপরেও আমরা উনি নির্ধারিত একটা সময় আমাদের দিতেছে না যে আমাদেরকে নিয়ে যাবে। ধন্যবাদ রাজু, আপনি শুনছিলেন এর মধ্য দিয়ে কিন্তু সুস্পষ্ট যে অনেকের সাথে এইভাবে হজ এজেন্সির মালিকরা নানাভাবে তাদেরকে চাপ সৃষ্টি করছেন অতিরিক্ত টাকা আদায়ের জন্য। আর তাদের যে এর কারণ যেটি তারা জানিয়েছেন যে সৌদি কর্তৃপক্ষ তাদের উপরে বাড়তি যে ফি সেটা চাপিয়ে দেওয়ার কারণেই তারা এমনটি করছেন। আর রাশেদ খান মেনন মন্ত্রী মহোদয় তিনি আমাদেরকে যে বিষয়টি বলেছেন যে এই যে একের পর এক শিডিউল যদি বাতিল করতে হয় তাহলে অন্তত 40,000 হজ যাত্রীর যাত্রা অনিশ্চয়তার মুখে পড়বে। আর কিছুক্ষণ পরে আমরা হজ ক্যাম্পের পরিচালকের কাছে বিষয়টি আরো সুস্পষ্ট হওয়ার চেষ্টা করব। তো রাজু, হজ ক্যাম্পের সর্বশেষ চিত্র এমনটি ছিল। রাজধানী আশকোনা থেকে হজ ফ্লাইট এবং হজ যাত্রীদের সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী হাবিবুল ইসলাম হাবিব। শুরু হলো শোকের মাস আগস্ট। এ মাসেই সপরিবারে হত্যা করা হয় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। সেই ঘটনার 30 বছর পর ঘাতকরা এ মাসেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকেও হত্যার নীল নকশা এঁকেছিল। এখনো থেমে নেই ঘাতকদের সেই তৎপরতা। গবেষকরা বলছেন শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে। অমর অজর কবিতা আর গানে আকস্মিক কিংবা অপ্রত্যাশিত নয়, তিনি এসেছিলেন বাংলার মাটি থেকে জেগে, ভালোবেসেছিলেন মাটি আর মানুষকে। তিনি রাজনীতির কবি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ঘাতক বুলেট কখনোই পারে না মুছে দিতে সেই অবিনাশী নাম। মাটি আর মানুষকে ভালোবাসার অপরাধে 75-এর 15ই আগস্ট সপরিবারে হত্যা করা হয় জাতির পিতাকে। তাই তো আগস্ট বাঙালির জীবনে ঘোর অমানিসার। রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব। তবুও যুগ সন্ধিক্ষণে বঙ্গবন্ধু এমন এক বাণী বাঙালির অন্তরে রোপিত করে দিয়েছিলেন যা তার মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে যায়নি, এখনো তা নানাভাবে আন্দোলিত করে চলেছে বাঙালিকে। বাংলাদেশ রাষ্ট্র একটি আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে উঠুক, মুক্তিযুদ্ধের চেতনায় যে বাংলাদেশ গড়ে উঠেছিল সেই রকম ধারাবাহিকতায় সেই দর্শনে সেই মূল্যবোধে বিকশিত হোক, এটা যারা চায় না তারা হত্যা করেছে বঙ্গবন্ধুকে। ঘাতকদের নীল নকশা 75 পেরিয়ে 2004, সেই আগস্ট পুরাতন ভয়াবহতা নতুন রূপে। এবারের লক্ষ্য ছিল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এই গোষ্ঠীটি কাছে সবচেয়ে বড় অপরাধ ছিল বঙ্গবন্ধুর এবং তার পরিবারের, যে বাংলাদেশ সৃষ্টিতে বঙ্গবন্ধু এবং তার পরিবার অনুঘটক সম ভূমিকা পালন করেছে। একই গোষ্ঠী এখনো তৎপর আছে, শেখ হাসিনা বা শেখ রেহানার বিরুদ্ধে এখনো তারা তৎপর আছে। বাংলাদেশের সত্তার অন্বেষায় শেখ মুজিবুর রহমানকে পাবো বাঙালির পরম আপনজন হিসেবে। মৃত্যুর সাথে সাথে জাতির পিতা নতুন করে জন্ম নিয়েছেন বাঙালির অন্তরে, সেখানে প্রবলভাবে আলোড়িত করে যাচ্ছেন প্রতিনিয়ত। আর এভাবেই তিনি বেঁচে থাকবেন শ্রদ্ধায় আর স্মরণে।
তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করে দেয়া আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। এর মাধ্যমে বিচারপতি অপসারণে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনর্বহাল থাকবে। প্রধান বিচারপতি এস.কে. সিনহা সহ আপিল বিভাগের 7 বিচারপতির স্বাক্ষর শেষে 799 পৃষ্ঠার এই পূর্ণাঙ্গ রায়টি সকালে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। রায়ে সংবিধানের 116 অনুচ্ছেদও অবৈধ ঘোষণা করা হয়েছে। বিচারকদের অপসারণের ক্ষমতা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাছ থেকে সংসদের হাতে নেওয়া হয়েছিল। সেই ব্যাপারে যে আপিল করা হয়েছে সেই আপিলটা সর্বসম্মতিক্রমে খারিজ করা হয়েছে। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে যেভাবে বিচার বিশ্লেষণ করে তদন্ত করে যেভাবে অপসারণ করা হতো এখন থেকে সেইভাবেই করা হবে। দুঃখ হলো যে সংবিধানের 96 অনুচ্ছেদটি সংযোজিত হয়েছিল আমাদের মুক্তিযুদ্ধের পরে 1972 সনে যখন আমাদের সংবিধান প্রণেতারা বসেছিলেন এবং এটাকে প্রণয়ন করেছিলেন। আর সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের যে কনসেপ্টটা এটা হলো সেনা শাসকদের কনসেপ্ট, পাকিস্তানের কনসেপ্ট, জিয়াউর রহমানের কনসেপ্ট। কাজেই এটা পুনঃস্থাপনে নিশ্চয়ই আমি ব্যথিত। পরাগ অপহরণ মামলা সহ 14টি মামলার প্রধান আসামি মোক্তার হোসেন আমির গুলিতে নিহত হয়েছে। পুলিশ বলছে বন্দুকযুদ্ধ। গতরাত 1:45টার দিকে কেরানীগঞ্জের মিরেরবাগ বেরি বাঁধ এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে 2 রাউন্ড গুলি সহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করে পুলিশ। সকালে রাজধানী পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। আপনার কেরানীগঞ্জ এলাকার মিরেরবাগের ওরিয়েন্টাল টেক্সটাইল মিলের পাশে তখন তাদের যে সহযোগী যারা ছিল তারা পুলিশের উপরে আক্রমণ করে, পুলিশও পাল্টা গুলি করে এবং সেখানে সে আমির গুলিবিদ্ধ হয় এবং তাকে হাসপাতালে নিয়ে গেলে সে মারা যায়। সেখানে ঘটনাস্থল থেকে আমরা 2 রাউন্ড গুলি ভর্তি একটি বিদেশি পিস্তল এবং প্রায় 20 ইঞ্চি লম্বা 2টি ছোরা আর 2 রাউন্ড গুলি আমরা উদ্ধার করি। সেখানে আমাদের এলাকায় তার বিরুদ্ধে টোটাল 14টি মামলা আছে আমরা সন্ধান পেয়েছি এবং দেশের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে আরো কিছু মামলা আছে। বগুড়া শহরের এক মূর্তিমান আতঙ্কের নাম তুফান। খুন, চাঁদাবাজি, মাদক ব্যবসা সবকিছুতেই সিদ্ধহস্ত সে। ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় গত 5 বছরে বাড়ি, গাড়ি, ব্যবসা বাণিজ্য ও অঢেল টাকার মালিক সে। টাকা আর ক্ষমতার দাপটে শ্রমিক লীগের শহর শাখার আহ্বায়কের পদ বাগিয়ে নেয় অল্প সময়ে। সম্প্রতি প্রতিবেশী এক ছাত্রীকে ধর্ষণের পর তার স্ত্রী ও স্ত্রীর বড় বোন কাউন্সিলর অমানবিক নির্যাতন করে ভিকটিম ও তার মার মাথা মুড়িয়ে দেয়। এ ঘটনায় গ্রেপ্তার হলে মানুষের মুখে মুখে চলে আসে তুফানের নানা অপকর্মের কথা। মাজিদুর রহমানের রিপোর্ট, ছবি তুলেছেন রবিউল ইসলাম। বগুড়া শহরের চক সূত্রাপুর এলাকার মজিবুর রহমানের 7 ছেলের মধ্যে সবার ছোট তুফান সরকার। 9ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করে বাবার সঙ্গে চামড়া কেনাবেচার কাজে যুক্ত হয় সে। র্যাব ও পুলিশের হাতে 2 বার মাদকের বড় চালান সহ গ্রেপ্তারও হয়। তার বিরুদ্ধে হত্যাসহ 6টি মামলা থাকলেও আইন শৃঙ্খলা বাহিনীর নাকের ডগায় ব্যাটারি চালিত রিকশার চাঁদাবাজি করেছে দীর্ঘ 2 বছর। জোরপূর্বক রিকশার চাঁদা তুলতে শহরে বিভিন্ন পয়েন্টে বাহিনীও গড়ে তোলে। চাঁদা না দিলে তাদের উপর চালানো হয় অমানবিক নির্যাতন। 20 টাকার চাঁদা, তাবাদ এলাকার গাড়ির কাঠকলায় চল 3000, 2500, 3000 করে করতে করতে হলো। এটা তুফান সরকার লিখছিল। তখন চাঁদা না দিচ্ছিল তখন গাড়ি ধরে যাচ্ছিল, ধরে হয়তো ভাই আমাদের কাছে টাকা বসা নাই তাহলে ধরে মারিচ্ছিল। চাচ্ছিল আমরা দিয়েছিলাম, আমরা কোনো প্রতিবাদ করিনি। অল্প কয়েক বছরের মধ্যে বনে যায় কারি কারি টাকার মালিক। সুশীল সমাজের মতে রাজনীতির ছত্রছায়ায় এ সুযোগ পাচ্ছে ঘৃণ্য মানুষগুলো। রাজনৈতিক প্রভাবে তার বড় ভাইয়ের সঙ্গে তার উত্থানের যাত্রা ঘটে। যে দলই সরকারে থাকুক সেই দলটাকে তারা বেছে নেয় বেশি, এবং আমরা আমাদের কিছু রাজনীতিবিদ আছে যারা তাদেরকে সেই সুযোগটা করে দিচ্ছে। আমাদের মানুষকেও, সচেতন মানুষ সবাইকে সংগঠিত হতে হবে এই সকল অপকর্মের বিরুদ্ধে, এই সকল যারা অপরাধীদের বিরুদ্ধে। এই অপরাধের জন্য পুলিশ প্রশাসন, পুলিশের আইনের মাধ্যমে তারা গ্রহণ করবে। দীর্ঘ সময় চার্জার চালিত রিকশার চাঁদাবাজি চললেও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বগুড়া সফরে এলে তার নির্দেশে বন্ধ হয় চাঁদাবাজি। সদর থানায় হত্যাসহ 6টি মামলা রয়েছে তুফানের বিরুদ্ধে। 1700 বোতল ফেন্সিডিল তার বাড়ি থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন উদ্ধার করেছিল এবং সেখানে 4 লক্ষ নগদ টাকা উদ্ধার করেছিল। একটা মামলা ছিল হত্যা চেষ্টা এবং বিভিএস হার্টের মামলা। গত 17 জুলাই ভালো কলেজে ভর্তির সুযোগ করে দেওয়ার কথা বলে বাড়িতে এনে প্রতিবেশী এক ছাত্রীকে ধর্ষণ করে তুফান। পরে
28 জুলাই ওই ছাত্রী ও তার মাকে তুফানের স্ত্রী ও স্ত্রীর বড় বোন কাউন্সিলর রুমকি বাড়িতে ডেকে এনে অমানবিক শারীরিক নির্যাতন করে তাদের মাথা মুড়িয়ে দেয়। মাজিদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। এদিকে ধর্ষণের পর মা মেয়ের মাথা মোড়ানোর ঘটনায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বেশ কয়েকটি সংগঠন। সকালে বগুড়া শহরের সাতমাথা এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এতে গণতান্ত্রিক বাম মোর্চা ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এতে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষও। বিক্ষোভ কর্মসূচি থেকে এই ঘটনায় জড়িত তুফান ও কাউন্সিলর রুমকির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা। অপরাধ যেই কোনো অপরাধীর সন্ত্রাসীর কোনো দল থাকতে পারে না, ফলে যে ধরনের সন্ত্রাসী থাকুক আপনারা সেই সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। দুপুরের সময় আরো থাকছে। বাড়ি বাড়ি গিয়ে চিকুনগুনিয়া আক্রান্তদের চিকিৎসা সেবা দেয়া শুরু। উন্নয়ন প্রকল্প সহ ৩,১৭১ কোটি টাকা ব্যয়ে ৮টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। সকালে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রাজধানীর শেরেবাংলা নগরে এনএসএ সম্মেলন কক্ষে প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে মোংলা থেকে চাঁদপুর, মাওয়া, গোয়ালন্দ হয়ে পাকশি পর্যন্ত নৌ রুটের নাব্যতা উন্নয়ন প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৯৫৬ কোটি টাকা। শেওলা, ভোমরা, রামগড় স্থলবন্দর উন্নয়ন ও বেনাপোল স্থলবন্দরের নিরাপত্তা ব্যবস্থা উন্নয়নে ব্যয় ধরা হয়েছে ৬৯৩ কোটি টাকা। এ প্রকল্পে বিশ্বব্যাংক ঋণ সহায়তা দেবে ৫৯২ কোটি টাকা। এছাড়াও নবীনগর, শিবপুর, রাধিকা আঞ্চলিক মহাসড়ক নির্মাণ ও উন্নয়ন প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৩৪৩ কোটি টাকা। সভা শেষে পরিকল্পনা মন্ত্রী বলেন, নৌপথের উন্নয়নে মহাপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। দর্শক, গাইবান্ধা সুন্দরগঞ্জে কোমর জোড়া লাগা 2 শিশুকে আলাদা করতে প্রাথমিক পর্যায়ের অস্ত্রোপচার সফলভাবে শেষ হয়েছে। এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সরাসরি চলে যাচ্ছে। পার্টটা আমরা করছি, পার্টলি করছি, যেহেতু এখন অস্থিমজ্জার যে পানি যেটা সিএসএফ সেটা যেন লিক না হয় সেটা বন্ধ করব। উল্টা হওয়ার পরে আমরা আরো ভালোভাবে ওটা অট্রাইট করতে হবে, সেজন্য আমাদের আরো কিছু কাজ বাকি আছে। আমরা ওই মলদার এবং এগুলো আলাদা হয়ে যাওয়ার পরে আমরা আবার দ্বিতীয় অপারেশনে আমরা ঢুকবো আর কি। আমরা আশা করি সফল হব। আমাদের অসিত সরকার কিছু বলবে। অসিত, বাড়তি আর তেমন কিছু না। লম্বা অ্যানেস্থেসিয়া একটা চ্যালেঞ্জ ছিল, মেরুদণ্ড সেপারেট করা একটা চ্যালেঞ্জ ছিল, এই কাজটুকু সম্পন্ন হয়ে গেছে। তলপেটের মাসিকের রাস্তা, পেশাবের রাস্তা এবং পায়খানার রাস্তা এগুলোর সেপারেশন 80% হয়ে গেছে। তো বাকি কাজটা আশা করি হাফ অ্যান আওয়ারের মধ্যে শেষ হয়ে যাবে। পরবর্তী টেবিলে নিয়ে তার পেছনের চামড়ার যে কাভারেজ সেগুলো সম্পন্ন করা হবে। আশা করি আরো ঘন্টা 2 সময় লাগবে এবং ততক্ষণের ভিতরে সেফলি শেষ হবে। হ্যাঁ, এখন পর্যন্ত ওকে আছে। আমরা সকাল 8টার সময় আমাদের অ্যানেস্থেসিয়া আরম্ভ করতে পেরেছি। আমাদের কোনো অসুবিধা হয় নাই, স্বাভাবিকভাবে আমরা অ্যানেস্থেসিয়াটা আরম্ভ করতে পেরেছি। বাচ্চা দুইটার কোনো ডিফিকাল্টি হয় নাই। বাচ্চারা তারপর থেকে অ্যানেস্থেসিয়াটা ভালোভাবে টলারেট করছে। এখন পর্যন্ত তাদের যে হার্ট, লাং এবং অন্যান্য রক্তনালীর যে অবস্থা এগুলি খুবই ভালো আছে। আমরা আশা করছি যে রিভার্স হতে ইনশাল্লাহ কোনো অসুবিধা হবে না। ধন্যবাদ। ধন্যবাদ। আপনার সবাই লাঞ্চ করেছেন তো? গরমে কষ্ট করছেন সবাই। দর্শক, গাইবান্ধা সুন্দরগঞ্জে কোমর জোড়া লাগা 2 শিশুকে আলাদা করতে প্রাথমিক পর্যায়ের অস্ত্রোপচার সফলভাবে শেষ হয়েছে। আমরা শুনছিলাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শিশু সার্জারি বিভাগের চিকিৎসকরা এই বিষয়ে কথা বলছিলেন। লেভেল প্লেইং ফিল্ড ও নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ছাড়া কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে সুশীল সমাজ একমত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 2014 সালের 5 জানুয়ারির মতো আর কোনো একতরফা নির্বাচন সরকারকে করতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। দুপুরে রাজধানীর তোপখানা রোডে শিশু কল্যাণ পরিষদে এক প্রতিবাদ সভায় একথা বলেন মির্জা ফখরুল। এই নির্বাচন কমিশন গতকাল যাদেরকে ডেকেছিল
তারা খুব পরিষ্কার ভাষায় গতকাল তাদের মতামত দিয়েছেন। তারা বলেছেন যে সহায়ক সরকার ছাড়া, অর্থাৎ নিরপেক্ষ সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন হতে পারে না। তারা বলে এসেছেন যে সেনাবাহিনী মোতায়েন ছাড়া এবং তাদেরকে ম্যাজিস্ট্রিয়াল ক্ষমতা দেওয়া ছাড়া এখানে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। তারা খুব পরিষ্কার করে বলেছেন প্রত্যেকটি রাজনৈতিক দলকে নির্বাচনে আনতে হবে এবং তাদের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। 2004 সালের 21শে আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিচার দাবি করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসান মাহমুদ। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি অভিযোগ করেন আওয়ামী লীগ নেতৃত্বকে চিরতরে শেষ করে দিতে তৎকালীন রাষ্ট্রযন্ত্রের সহায়তায় ও তারেক রহমানের পরিচালনায় 21শে আগস্ট গ্রেনেড হামলা করা হয়। এ সময় জিয়াউর রহমান সহ 15 আগস্টে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পটভূমি রচনাকারী ও ষড়যন্ত্রকারীদের বিচার দাবি করেন হাসান মাহমুদ। যারা এই বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সাথে পরোক্ষভাবে যুক্ত ছিল, যারা ষড়যন্ত্র করেছিল, জিয়াউর রহমান সহ তার স্ত্রী বেগম খালেদা জিয়ার কি ভূমিকা ছিল, এগুলো আজকে জনগণকে জানাতে হবে। 21শে আগস্টে হামলার বিচার চলছে এবং খালেদা জিয়া সেদিন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন। রাষ্ট্রীয় যন্ত্রগুলো এই হত্যাকাণ্ডে সহায়তা করেছে, সুতরাং এই হত্যাকাণ্ডের বিচারের আওতায় বেগম খালেদা জিয়াকেও আনতে হবে। বরগুনা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা গাজী তারিক সালমানকে মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় তথ্য নিশ্চিত করেছে। স্বাধীনতা ও জাতীয় দিবসের আমন্ত্রণ পত্রে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিকৃত ছবি ব্যবহারের অভিযোগে গত 7 জুন তারিক সালমানের বিরুদ্ধে মামলা করেছিলেন জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ওবায়দুল্লাহ সাজু। 19 জুলাই এই মামলায় তারিক সালমান আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন বরিশালের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। এ নিয়ে পরে সমালোচনার মুখে পড়েন মামলার বাদী, বিচারক সহ অন্যরা। এই ঘটনায় বরিশাল ও বরগুনার জেলা প্রশাসককে প্রত্যাহার করা হয়। বাড়ি বাড়ি গিয়ে চিকুনগুনিয়া রোগে আক্রান্তদের চিকিৎসা সেবা দেওয়া শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সকাল থেকে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু করে তারা। এর ফলে রোগীরা সঠিক নির্দেশনা পাওয়ার পাশাপাশি সচেতনতা তৈরি হলে রোগ নিয়ন্ত্রণ সম্ভব হবে বলে মনে করছেন চিকিৎসকরা। বাড়ি বাড়ি যাচ্ছেন চিকিৎসকরা। আগের দিন আনুষ্ঠানিক উদ্বোধনের পর দক্ষিণ সিটি কর্পোরেশনের মেডিকেল টিম কয়েকটি ভাগে ভাগ হয়ে মঙ্গলবার সকাল থেকে রাজধানীতে তাদের কার্যক্রম শুরু করে। মূলত 096110000999 এই হটলাইনে ফোন করে যারা চিকিৎসা সেবা চাচ্ছেন তাদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে এই সেবা। আর ঘরে বসে চিকিৎসা সেবা পেয়ে সন্তুষ্ট চিকুনগুনিয়া আক্রান্ত রোগী এবং তাদের স্বজনরা। সেবাটা আমার কাছে ভালোই লাগছে দেখতে, যেটা আমরা জানতাম না সেটা আর কি জানা হলো আর কি। পায়ের একটা ব্যায়াম শেখানো হয়েছে, হাতের ব্যায়াম, তারপরে এই হাঁটুর ব্যায়াম, এগুলা তো এইভাবে করতে হয় এটা তো জানতাম না, কিন্তু এটা তারা দেখাবার পরে এখন তো বুঝতে পারছি এইভাবে করলে এটাই হবে আর কি। একটি নাম্বার দেওয়া হয়েছে সাউথ সিটি কর্পোরেশন থেকে, তো এই সাউথ সিটি কর্পোরেশন ওই নাম্বারটা সংগ্রহ করে আমি কল করি। কল করার পরে সেবার জন্য এক ম্যাডাম রিসিভ করার পরে আমাকে বলল যখন ব্যথা হবে বা ব্যথা থাকবে বা পূর্বে যাদের চিকুনগুনিয়া হয়েছিল তারা ব্যথাটাকে নিরাময় করার জন্য ওভার টেলিফোন তাদের সাজেশন দিয়ে হোক কিংবা যদি কোনো পেশেন্ট চায় তো বাড়িতে যেয়ে হলেও আমরা তাদেরকে কিছু সিম্পল কিছু পরামর্শ দিয়ে যদি আমরা তাদের এই পেইনটাকে নির্মূল করতে পারি। কিছু পরামর্শ দেওয়া, কিছু এক্সারসাইজ যেগুলো করলে পেইনটাও কমবে, পাশাপাশি তারা আবার স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারবে। এদিকে নগরপিতা বলছেন আক্রান্তদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে প্রয়োজনে জনবল বাড়াবে দক্ষিণ সিটি কর্পোরেশন। আর আগামী বছর মশা নিধনের মধ্য দিয়ে এই রোগ নিয়ন্ত্রণে আনতে সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বাড়ানো হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। আমাদের যে জনবল রয়েছে তার থেকে বেশি আমাদের রিকোয়েস্ট আসছে, আমরা এই সংখ্যা, আমাদের ডক্টরের সংখ্যা, আমাদের ফিজিওথেরাপিস্টের সংখ্যা আমরা বাড়িয়ে দেব, আমরা স্ট্যান্ড বাই রেখেছি। বিশ্বাস করি যে আগামী বছর আরো সবলভাবে এডিস মশা নিধনের জন্য আমরা কাজ করতে পারবো। গত কয়েক মাস ধরে রাজধানীবাসীর কাছে আতঙ্কের নাম চিকুনগুনিয়া। আর মশকবাহী এই রোগ প্রতিরোধে দুই সিটি কর্পোরেশনের ভূমিকা নিয়েও ছিল নানা সমালোচনা। সেখানে দক্ষিণ সিটি কর্পোরেশনের এই উদ্যোগে কিছুটা হলেও ভরসা পাচ্ছে চিকুনগুনিয়া আক্রান্তরা। তাহিয়া রুবাইয়া তপলা, সময় সংবাদ, ঢাকা।
পদ্মা সেতুর নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে প্রতি মাসের 1 তারিখে আমরা বিশেষ রিপোর্ট প্রচার করে থাকি। তারই ধারাবাহিকতায় আজ থাকছে প্রতিকূল পরিবেশে কাজের অগ্রগতি নিয়ে রিপোর্ট। বর্ষায় প্রতিকূল পরিবেশকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েই কাজ এগোচ্ছে পদ্মা সেতুর। তার সঙ্গে এবার বাড়তি যোগ হয়েছে হ্যামার জটিলতা। এই প্রকল্পে বিশ্বের সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন হ্যামার আনা হলেও গত 1 মাস ধরে অচল হয়ে আছে 3টি হ্যামারই। এর মধ্যে 2টি হ্যামার দীর্ঘদিন ধরে নষ্ট, আরেকটি হ্যামার সার্ভিসিং এ থাকায় ব্যাহত হচ্ছে সেতুর পাইল ড্রাইভিং এর কাজ। প্রকল্প পরিচালক জানিয়েছেন, জটিলতা এড়াতে শিগগিরই আনা হচ্ছে আরো 2টি নতুন হ্যামার। প্রকল্প এলাকা ঘুরে এসে এহসান জুয়েলের রিপোর্ট, ছবি তুলেছেন সাইফুল ইসলাম। কয়েকদিনের টানা বৃষ্টি, নদী উত্তাল, থেমে থেমে দমকা হাওয়া। প্রস্তুতি আছে কিন্তু নেই কাজ করার মতো অনুকূল প্রাকৃতিক পরিবেশ। পদ্মা সেতুর কাজে তাই বড় বাধা মনে করা হয় বর্ষায় নদীর অশান্ত এই রূপকে। তার সঙ্গে সম্প্রতি যোগ হয়েছে যান্ত্রিক জটিলতা। শুরুতে পাইল ড্রাইভিং হতো 2000 কিলোজোল ক্ষমতা সম্পন্ন একটি হাইড্রোলিক হ্যামার দিয়ে, পরে 2400 কিলোজোল আর বিশ্বের সর্বোচ্চ 3600 কিলোজোল ক্ষমতার আরও 2টি হ্যামার তাতে যোগ করা হয়। এর মধ্যে MNK কোম্পানির 2টি হ্যামারই দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে আছে। 2400 কিলোজোলের একটি হ্যামার দিয়ে কাজ চালিয়ে যাওয়া হলো, পুরো জুলাই মাস জুড়ে সেটারও সংস্কার করতে হয়েছে। এই অবস্থায় কাজের গতি স্বাভাবিক রাখতে 1900 ও 3500 কিলোজোলের আরও 2টি নতুন হ্যামার আনা হচ্ছে। এটা মেকানিক্যাল জিনিস, কেউ তো গ্যারান্টি দিতে পারে না। যমুনাতে একবারও নষ্ট হয়, ইট ইজ নিউ হ্যামার, পুরনো হ্যামার না। এটা আমাদের প্রজেক্টের জন্যই বানানো হয়েছে এবং এই জন্য হ্যামার আসতে আমাদের 1-1.5 বছর দিয়েছে। ঠিকাদার কাজ পাওয়ার পরপরই ফার্স্ট কাজ করছে হ্যামারের অর্ডার দেওয়া। এটা ডিস্টার্ব দেওয়া উচিত ছিল না। আরও 2টা আসবে, একটা আসবে অগাস্ট মাসের ফার্স্ট উইকে আর একটা আসবে ডিসেম্বর। পুরো সেতুর 272টি পাইলের মধ্যে এখন পর্যন্ত পুরোপুরি বসানো হয়েছে 34টি পাইল। এক্ষেত্রে আগে ড্রাইভ করা 37 ও 38 নম্বর পিলারকে কনক্রিট ঢালাই ক্যাপ পরানোর কাজ শেষে পুরো প্রস্তুত করে ফেলা হচ্ছে। কয়েক দফা পেছানো হলো এই 2টি পিলারের মধ্যে পদ্মা সেতুর প্রথম স্প্যানটি বসানো হবে আগামী মাসে। আমাদের তো একটা ঢালাই করলে 24 ঘন্টা, 26 ঘন্টা, 30 ঘন্টা না। তো বেশি উত্তাল থাকলে নদী আবার সমস্যা হয়। দেখ, এগুলো সবই আমরা অজুহাত বলতেছি না। আমরা অগাস্টের মধ্যে শেষ করার টার্গেট ছিল, হয়তো আমরা নাও পারতে 1-2 সপ্তাহ বেশি দিন হয়ে যাবে। এছাড়া সেতু থেকে সড়কে নামার জন্য জাজিয়ার প্রান্তে ভায়াডাক্ট তৈরির কাজ প্রায় 70% শেষ হলেও মাওয়া প্রান্তে এই কাজ ধরা হবে চলতি মাসে। এখন পর্যন্ত মূল সেতুর 59% কাজ শেষ হওয়ার কথা থাকলেও শেষ হয়েছে 45%। হ্যামার নিয়ে জটিলতা থাকলেও থেমে নেই পদ্মা সেতুর অন্য কাজগুলো। ইয়ার্ডে বিশাল কর্মযজ্ঞ শেষে বাইরে এনে সারি সারিভাবে বসে রাখা হয়েছে 2টি পিলারের মধ্যে জোড়া দেওয়ার স্প্যানগুলো। এরপর পাশের ইয়ার্ডে নিয়ে সেগুলোকে সোনালি রং করা হবে। প্রকৌশলীদের প্রত্যাশা, চলতি বছরের মধ্যেই জাজিয়ার প্রান্তে সোনালী পদ্মা সেতুর কমপক্ষে 3টি স্প্যান দৃশ্যমান করা সম্ভব হবে। এহসান জুয়েল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। সিটি কর্পোরেশন সীমানা দেয়াল ভেঙে দেয়ায় নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে ঢাকা ওয়াসার কল্যাণপুর পাম্পিং স্টেশন। সংশ্লিষ্টদের দাবি, রাস্তা বন্ধ করে দেওয়ার কারণে বর্জ্য সরানো এবং কর্মীদের চলাচলে সমস্যা হওয়ায় স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। নগর কর্তৃপক্ষের দাবি, যৌথ জরিপের সিদ্ধান্তেই অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। মিজানুর রহমান কবিদের রিপোর্ট। সম্প্রতি গাবতলী বেড়িবাঁধের পাশে জমি উদ্ধারে জরিপ চালায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এ সময় ওয়াসার পাম্পিং স্টেশনের মধ্যে জমি রয়েছে এমন দাবি করে সীমানা চিহ্নিত করে সম্পত্তি বিভাগ। জুলাই মাসে চলে উচ্ছেদ অভিযান। ওয়াসা কর্মীদের দাবি, কোন রকম নোটিশ ছাড়াই সীমানা দেয়াল ভাঙা হয়েছে। উনি আমাদের কোনো কথা গুরুত্ব না দিয়ে হেরা ওনারা গেট সবকিছু ভেঙে দিয়ে চলে গেছে। উচ্ছেদের ফলে অনেকটাই উন্মুক্ত হয়ে পড়েছে বৈদ্যুতিক প্ল্যান্ট। পর্যাপ্ত বেষ্টনী না থাকায় 5টি উচ্চ ক্ষমতা সম্পন্ন সেচ যন্ত্র সহ বেশ কিছু অবকাঠামোতে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। কয়েক বছর আগেও একবার ডাকাতির কবলে পড়ায় নিরাপত্তা কর্মীরাই এখন আতঙ্কগ্রস্ত থাকেন। অনেক মালামাল আছে, এগুলি অনেক বাইরে পড়ে রয়েছে, এগুলি কি করব, সব আনসিকিউর অবস্থায় আছে। ওয়াল ভাঙা, তারপর গেট নাই, আমরা সারা রাতে জেগে আমরা খালি হাতে পাহারা দিতে হচ্ছে। রাস্তা আটকে সিটি কর্পোরেশন বেড়া তৈরি করায় সমস্যা তৈরি হয়েছে বর্জ্য সরানোর কাজে। প্রতিদিন অনেক ময়লা আবর্জনা জমা হলেও কয়েকদিন ধরে এগুলো বাইরে নেওয়া সম্ভব হচ্ছে না। এখন আর বাইরে নেওয়া যাচ্ছে না, আটকাই দিছে। এখন ময়লা আমরা ভিতরে রাখি, কোনো মেশিন পত্র উঠাইতে পারবো না, এই করতে পারবো না। ক্রেন সহ গাড়ি আছে, সেই গাড়ি ঢুকতে হয় পাম্পের মধ্যে ঢুকে, সে এখন তো ঢুকতে পারবে না, ওরা বেড়া দিচ্ছে। সিটি কর্পোরেশনের সম্পত্তি বিভাগের দাবি, যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমেই জায়গার দখল নিয়েছেন তারা। জয়েন্ট সার্ভে হলো, চিঠি দেওয়া হলো, ওদের ডাইরেক্টরের সাথে কথা হলো,
যেখানে সরিয়ে নেওয়ার কথা, আমাদের উন্নয়ন প্রকল্প ওখানে চলমান, সরিয়ে না নিয়ে ওরা উল্টা ঘর বানাচ্ছে। তখন ওখানে সীমানা বরাবর পর্যন্ত আমাদের টিনের বেড়া দিয়ে দেওয়া হলো এবং ওই দেয়ালটাকে ওখান থেকে সরাই দেওয়া হলো। জাপান সরকারের অর্থায়নে 90-এর দশকে শুরু হয় ঢাকা ওয়াসার কল্যাণপুর পাম্পিং স্টেশনের কাজ। প্রায় 170 একর জমি অধিগ্রহণ করে সংস্থাটি। তবে এখনো পুরো জমির দখল বুঝে পায়নি কর্তৃপক্ষ। মিজানুর রহমান কবির, সময় সংবাদ, ঢাকা। আগামী বছর জুলাইয়ে মেয়াদ শেষে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করতে চায় না উত্তর আমেরিকার পোশাক ক্রেতাদের জোট অ্যালায়েন্স। সময় সংবাদকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন জোটের কান্ট্রি ডিরেক্টর জেমস এফ মরিয়ার্টি। তবে তারা চাইলে সরকারের সঙ্গে যৌথভাবে কার্যক্রম চালিয়ে যেতে পারবে বলে জানিয়েছে শ্রম মন্ত্রণালয়। আর পোশাক শিল্পের উন্নয়নে অ্যালায়েন্সের অগ্রগতির প্রতিবেদনকে যুক্তরাষ্ট্রের বাজারে স্থগিত জিএসপি পুনর্বহালে জোরালোভাবে উপস্থাপন করার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। কামরুল হাসান সবুজের রিপোর্ট। 2013 সালে রানা প্লাজা ধসের পর দেশের রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানায় নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে 5 বছর মেয়াদে কাজ শুরু করে অ্যাকর্ড ও অ্যালায়েন্স। সম্প্রতি 4 বছরের মাথায় সরকারের সঙ্গে আলোচনা ছাড়াই কার্যক্রম পরিচালনার মেয়াদ বাড়িয়ে সমালোচনার মুখে পড়েছে ইউরোপীয় পোশাক ক্রেতাদের জোট অ্যাকর্ড। তবে সে পথে হাঁটতে চায় না উত্তর আমেরিকার ক্রেতাদের জোট অ্যালায়েন্স। অ্যালায়েন্স বলছে 2018 সালের জুলাইয়ে তাদের মেয়াদ শেষ হওয়ার আগেই শতভাগ শেষ হবে তাদের কার্যক্রম। তবে নিরাপত্তা একটা চলমান ইস্যু, তাই বাংলাদেশ সরকার যেন এই কার্যক্রম এগিয়ে নিয়ে যায় সেই পরামর্শ জোটের। আমরা আত্মবিশ্বাসী, নির্দিষ্ট সময়ের মধ্যেই কারখানাগুলোর সংস্কার কাজ শতভাগ শেষ করতে পারবো। তাই মেয়াদ শেষ হলে বাংলাদেশে থাকার কোনো পরিকল্পনা আমাদের নেই। এদেশের কারখানা এখন শ্রমিকদের জন্য বেশ নিরাপদ। তবে আমরা চাইব সরকার যেন কোনো নিরপেক্ষ ও সক্ষম প্রতিষ্ঠানের মাধ্যমে নিরাপত্তা ইস্যুতে চলমান এসব কার্যক্রম এগিয়ে নিয়ে যায়। I don't see need for a lengthy extension at all. তাদের এই অবস্থানকে ইতিবাচক হিসেবে দেখছে শ্রম মন্ত্রণালয়। মন্ত্রণালয় বলছে পোশাক শিল্প যেন ইমেজ সংকটে না পড়ে, সেজন্য তৎপর তারা। অ্যালায়েন্সের নির্দিষ্ট টাইমের পরে তাদের খুব একটা কাজ থাকবে না, সেই কাজটা আমরা করতে পারবো। এরপরে যদি বায়াররা ইন্টারেস্টেড হন, অ্যালায়েন্সকে কাজ করতে চান, কোনো সমস্যা নাই। তারা আমাদের শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে রিমিডিয়েশন কোঅর্ডিনেশন সেল আরসিসি, তার সাথে অন্তর্ভুক্ত হয়ে আমাদেরকে সাহায্য করতে পারেন। পোশাক শিল্পের কর্মপরিবেশ নিয়ে অ্যালায়েন্সের মূল্যায়নকে সামনে রেখে মার্কিন বাজারে স্থগিত জিএসপি পুনর্বহালে সরকারকে উদ্যোগী হওয়ার কথা বলছেন অর্থনীতিবিদরা। যে যুক্তিতে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে শুল্কমুক্ত বাজার সুবিধা স্থগিতাদেশ দিয়েছিল, তার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শর্তটি কর্মপরিবেশের উন্নতি, সেটি এর মাধ্যমে কিন্তু অর্জন হলো। বাণিজ্য মন্ত্রণালয়, শ্রম মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে উচিত হবে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য সংক্রান্ত যে ট্রেড রিপ্রেজেন্টেটিভ, তাদের সঙ্গে জিএসপি সুবিধা এটি যাতে পুনরায় তারা বাংলাদেশের জন্য ওপেন করে, সেই লক্ষ্যে আলোচনা শুরু করা। অ্যালায়েন্স বলছে তাদের আওতায় থাকা 670টি কারখানার মধ্যে শতভাগ সংস্কার কাজ শেষ করেছে 144টি। আশানুরূপ অগ্রগতি না হয় সাময়িকভাবে সম্পর্ক ছিন্ন করা হয়েছে 157টির সাথে। আর বাকি কারখানাগুলো শেষ করেছে 80% বেশি সংস্কার কাজ। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময়ে আরো থাকছে। পর্যটক আকর্ষণে কক্সবাজারের ইনানীতে নির্মিত হচ্ছে আন্তর্জাতিক মানের সি অ্যাকুয়ারিয়াম। কাতারের আল শামাল সিটিতে কোনো মানি এক্সচেঞ্জ না থাকায় দুর্ভোগের মুখে পড়েছেন সেখানে বসবাসরত 30,000 প্রবাসী বাংলাদেশি। বেশিরভাগই অবৈধ হুন্ডির মাধ্যমে দেশে টাকা পাঠাতে বাধ্য হচ্ছেন। বৈধ পথে রেমিটেন্স পাঠানোর জন্য আল শামাল সিটিতে একটি মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠায় বাংলাদেশের সরকার ও কেন্দ্রীয় ব্যাংকে উদ্যোগী হওয়ার দাবি জানিয়েছেন প্রবাসীরা। আমাদের কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। রাজধানী দোহা থেকে 150 কিলোমিটার দূরের পথ আল শামাল সিটি। এই সিটিতে কর্মোপলক্ষে বসবাস করেন প্রায় 30,000 প্রবাসী বাংলাদেশি, কিন্তু এখানে নেই কোনো মানি এক্সচেঞ্জ। এ কারণে দেশে টাকা পাঠাতে হলে প্রবাসীদের ডিইটি বন্ধ করে কাতারি 100 রিয়াল খরচ করে যেতে হয় অন্য সিটিতে। আমাদের এখানে একটা এক্সচেঞ্জ হলে মোটামুটি ভালো হয়, যেখান থেকে সরাসরি যাতে আমরা বাংলাদেশে টাকাটা পাঠাতে পারি। আমরা প্রবাসী বাংলাদেশি যারা এখানে আছি সময়ের ভিতরে সরকার যেন আমাদের জন্য মানি এক্সচেঞ্জের একটা ব্যবস্থা করে দেয়। এখানে আমরা বাধ্য হই বিকাশ অথবা হুন্ডির মাধ্যমে টাকা পাঠানোর জন্য, যার কারণে অনেক সময় দেখা যায় আমাদের টাকা অনেক সময় মিস হয়ে যায়। দোহা যেতে হলে অনেক জার্নি করে যেতে হয়
এরপরে দেখা যাচ্ছে কপিল আছে, কপিল ছুটি দেয় নাই, গাড়ি ভাড়া এখান থেকে 100 টাকার বেশি লাগে। প্রবাসী বাংলাদেশিদের এই দুর্ভোগ লাঘবে আল শামাল সিটিতে একটি মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠা জরুরি। এ ব্যাপারে কাতারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার জন্য বাংলাদেশের সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের কাছে দাবি জানিয়েছেন এখানকার ব্যবসায়ীরা। 1 থেকে 150 কিলোমিটার দূরে যে আমাদের টাকা পাঠাইতে হয়, দূতাবাসের সাথে যোগাযোগ করেছিলাম এখানে একটা এক্সচেঞ্জের জন্য। আর এখানে উত্তরা ব্যাংক কোম্পানি যারা আছে তাদেরও অনুরোধ করে একবার আসছিলেন, কিন্তু আসবে বলে এখনো তারা আসেন নাই। আমরা বাংলাদেশ সরকারের সহায়তা চাচ্ছি। কাতার সেন্ট্রাল ব্যাংকের অনুমোদন পেলে আল শামাল সিটিতে বাংলাদেশ ন্যাশনাল ব্যাংকের মালিকানাধীন অ্যারাবিয়ান এক্সচেঞ্জ শাখা খুলতে পারে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। আমাদের কর্তৃপক্ষকে জানিয়েছে এবং আমরা কাতার সেন্ট্রাল ব্যাংকও অলরেডি একটা লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করেছি। যদি এই অনুমোদনটা আমরা পাই তাহলে আমরা হয়তো ওখানে একটা ব্রাঞ্চ করব। বাংলাদেশ দূতাবাসের তথ্য অনুযায়ী কাতার বর্তমানে বাংলাদেশের দ্বিতীয় শীর্ষ শ্রমবাজার। নির্মাণ শ্রমিক, গৃহকর্মী, রেস্তোরাঁ, মাছ চাষ, ইমামতি এমনকি ব্যবসা বাণিজ্য সহ বিভিন্ন ক্ষেত্রে কাতারে 4 লাখ বাংলাদেশি কর্মরত আছেন। দেশটি থেকে বছরে রেমিটেন্স আয় প্রায় 10,000 কোটি টাকা। সময় সংবাদ, কাতার। কুড়িগ্রাম ও নীলফামারীতে নানা আয়োজনে পালন করা হচ্ছে ছিটমহল বিলুপ্তির 2 বছর পূর্তি উৎসব। সকালে কুড়িগ্রামের বিলুপ্ত ছিটমহল দাসিয়ার ছড়ায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় উৎসবের আনুষ্ঠানিকতা। এ সময় মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী শপথ নেন এলাকাবাসী। পরে একটি র্যালি বের করেন তারা। পঞ্চগড় সদরের গাড়াতি এলাকা থেকে আনন্দ র্যালি বের করেন বাসিন্দারা। বাদ্যযন্ত্রের তালে তালে র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এছাড়া বোদা উপজেলার পুঠিমারিতেও পালন করা হচ্ছে ছিটমহল বিলুপ্তির 2 বছর পূর্তি উৎসব। ছিটমহল বিলুপ্তির 2 বছর পূর্তি উপলক্ষে নীলফামারীর ডিমলা উপজেলার পশ্চিম খড়িবাড়ি গ্রামে আনন্দ র্যালি করেন এলাকাবাসী। এতে শিক্ষক, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। দেশ বিদেশের পর্যটক আকর্ষণে এবার কক্সবাজারের ইনানীতে নির্মিত হচ্ছে আন্তর্জাতিক মানের সি অ্যাকোয়ারিয়াম। সমুদ্রের তলদেশের সমস্ত জীববৈচিত্র্য এতে তুলে ধরার পাশাপাশি সংরক্ষণও করা হবে। মেরিন ড্রাইভের পাশে রেজুখালের তীরে 42 একর জায়গার উপর অ্যাকোয়ারিয়াম নির্মাণে এগিয়ে এসেছে চীনের একটি প্রতিষ্ঠান। সরকারের নীতিগত সম্মতি পাওয়ার পর এই প্রকল্প নিয়ে চীনের ওই প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ। কক্সবাজার প্রতিবেদক সুজাউদ্দিন রুবেলকে সঙ্গে নিয়ে শাখাউত্তিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। উন্নত সব দেশে পর্যটক আকর্ষণের জন্য থাকে নানা ব্যবস্থা, কিন্তু বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের অবস্থান বাংলাদেশের কক্সবাজার হলো পর্যটক আকর্ষণে তেমন কিছুই নেই। আর বিদেশি পর্যটক না আসায় দেশি পর্যটকরাই কক্সবাজারের মূল ভরসা। এক্ষেত্রে পর্যটকদের শুধুমাত্র সৈকত এলাকায় ঘোরাঘুরি এবং পানিতে নেমে গোসল করেই সন্তুষ্ট থাকতে হয়। বিনোদনের উল্লেখযোগ্য ব্যবস্থা না থাকায় দেশি পর্যটকরা ক্রমশ কক্সবাজারের প্রতি হতাশ হচ্ছেন। বৃষ্টিটা ভালোই লাগলো, বাট আর একটু উন্নত হলে বিদেশিরা আসলে অনেক ভালো লাগতো। বসার আরো সুন্দর জায়গা, তারপর অ্যাকুরিয়াম, পাশে বাচ্চাদের জন্য খেলনা, এগুলি দরকার আমি মনে করি আর কি। উন্নত দেশে যেরকম সি অ্যাকোয়ারিয়াম বা কেবল কার বা অন্যান্য যে সমস্ত বিনোদনের ব্যবস্থা আছে তার কোনো পরিমাণেই কক্সবাজারে নাই। এই জিনিসটা যতক্ষণ পর্যন্ত ভালোভাবে গ্রো না করবে ততক্ষণ পর্যন্ত বিদেশি পর্যটক আমরা যেমন টানতে পারবো না, দেশি আমাদের যে সমস্ত পর্যটক আছে তারাও পরিপূর্ণ বিনোদন পাচ্ছে না। সমুদ্র তীর ঘেঁষে মেরিন ড্রাইভের কাজ শেষ হয়, সম্ভাবনার দুয়ার খুলে গেছে ইনানী সৈকত এলাকায়। ইনানীতে পরিকল্পিত টুরিস্ট জোন গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ। এখানেই গড়ে তোলা হবে সি অ্যাকোয়ারিয়াম। মালয়েশিয়ার লাঙ্কাবিতে বলি বা সিঙ্গাপুরের সেন্টোসাতে বলি, যে সমস্ত অ্যাকোয়ারিয়ামে আমরা ঢুকলে সারাটা দিন কাটাতে পারি, তো এই ধরনের এখানে একটা 42 একর জমির উপর একটা বড় আকারের অ্যাকোয়ারিয়াম হতে যাচ্ছে। শুধু যে অ্যাকোয়ারিয়াম তা না, এটার সাথে মিউজিয়াম এবং পার্ক, যেমন ডিজনিল্যান্ডের মতো পাহাড়কে ঘুরে কেবল কারটার দিয়ে এই ধরনের অ্যামিউজমেন্ট কিন্তু হতে যাচ্ছে। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ জানায় সরকারের শীর্ষ পর্যায় থেকে সবুজ সংকেত পাওয়ায় ইনানীতে সি অ্যাকোয়ারিয়াম স্থাপনে আগ্রহী চীনা প্রতিষ্ঠানের সাথে আলোচনা চলছে। সকল প্রকার সহযোগিতা, সেটা নিরাপত্তার দিকে হোক, সেটা জমি জমা তারা যে কিনবে সেটার দিকে হোক, তাদের ম্যানেজমেন্টের দিকে হোক,
সব ধরনের সহযোগিতা আমরা করব। থাইল্যান্ডের ব্যাংককের সিয়াম সেন্টারের আন্ডারগ্রাউন্ডে রয়েছে সি অ্যাকুরিয়াম। সেখানে সমুদ্রের তলদেশে থাকা মাছসহ অন্যান্য প্রাণীকে জীবন্তভাবে সংরক্ষণ করা হয়। এতদিন পর্যন্ত বাংলাদেশে পর্যটকরা দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো করে সমুদ্রের তলদেশের দৃশ্য উপরিভাগে দেখার জন্য পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরে বেড়াতেন। এবার পর্যটক আকর্ষণের জন্য কক্সবাজারের মেরিন ড্রাইভের ইনানির এই অংশে তৈরি করা হবে আন্তর্জাতিক মানের সি অ্যাকুরিয়াম। আগামী 2 থেকে 3 বছরের মধ্যে এই প্রকল্প আলোর মুখ দেখবে বলে আশা করছেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তারা। কক্সবাজারের ইনানি থেকে কমল দে, সময় সংবাদ। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজনকে। গতকাল তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও শঙ্কামুক্ত নন তিনি, তাই রাতেই সিঙ্গাপুরে পাঠানো হয় সুজনকে। সিঙ্গাপুরে তার সাথে বিসিবি চিকিৎসক সহ পরিবারের সদস্যরাও গেছেন। গেল শনিবার রাতে হঠাৎ অতিরিক্ত মানসিক চাপে অচেতন হয়ে পড়েন সুজন। পরে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হলে অবস্থার অবনতি দেখা দেয়। এ সময় সেখান থেকে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানে কিছুটা উন্নতির পর পরিবার ও ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তে দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। 47 বছর বয়সী এই সাবেক ক্রিকেটার 2006 সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। বর্তমানে তিনি বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ও জাতীয় দলের ম্যানেজার হিসেবে কর্মরত রয়েছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং হবে, এমনটাই জানিয়েছেন পেসার রুবেল হোসেন। অভিজ্ঞতার বিচারে অজিদের বোলিং বিভাগ এগিয়ে থাকলেও সাম্প্রতিক টাইগার বোলাররাও প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত বলে জানান রুবেল। মিরপুরে অনুশীলন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। আমাদের কন্ডিশনে খেলা, সেহেতু আপনার এখানে লাইন লেন্থটা খুবই ইম্পর্টেন্ট। আর ওদের টিমে অবশ্যই খুব জোরে জোরে বলার আছে, যেগুলো এখন বর্তমানে যারা ওয়ার্ল্ডে খুব ভালো নাম করা বলার। দেন অবশ্যই আমরা সেই ধরনের প্র্যাকটিস প্রিপারেশন নিচ্ছে। আমাদের ব্যাটসম্যানরা গ্রানাইটে যে ব্যাটিংটা করতেছে তারা খুব ভালো স্পিড দিয়ে তারা এরকম প্রিপারেশন নিচ্ছে। ওদের যারা বোলিং আছে ওরা অনেক এক্সপিরিয়েন্স, ওরা অনেক টেস্ট ম্যাচ খেলছে। তো আমাদের টিমেও আসলে অনেক টেস্ট ম্যাচ খেলা প্লেয়ার আছে, কিন্তু আমরা টেস্ট ম্যাচটা খুব কম খেলি, ওরা একটু বেশি খেলে। তারপর এখন আমাদের টিমের বোলিং লাইন আপ কিন্তু অনেক বেটার আগের চাইতে। তো ইনশাল্লাহ যে আরো সামনে যে টেস্ট খেলাগুলো আছে এই টেস্ট খেলাগুলো আমরা খুব বেশি এক্সট্রা মনোযোগ হলে আরো আমার কাছে মনে হয় আরো ভালো সাকসেস হতে পারবো। দুপুরের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আবার। ভিসা জটিলতায় এবছর যাত্রা অনিশ্চিত 40,000 হজ যাত্রীর, জানালেন বিমানমন্ত্রী। আজকের 5টি ফ্লাইট বাতিল, যাত্রীদের ক্ষোভ। শুরু হলো শোকের মাস আগস্ট। এ মাসেই জাতি হারিয়েছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবকে। এখনো থেমে নেই ঘাতকদের তৎপরতা। সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করে দেয়া আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ। 116 অনুচ্ছেদ অবৈধ ঘোষণা। বগুড়ার আতঙ্কের নাম তুফান, জড়িত খুন, চাঁদাবাজি, মাদক ব্যবসা সবকিছুতেই। ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় প্রভাব প্রতিপত্তি। এবং কোমর জোড়া লাগা গাইবান্ধার 2 শিশুর অপারেশনের 90% সফলভাবে সম্পন্ন, আশাবাদী চিকিৎসকরা। এ ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।